তো আজকে আমরা শুরু করছি আমাদের যে অষ্টম শ্রেণীর গণিত ক্লাস, তার হচ্ছে দ্বিতীয় পর্ব। অর্থাৎ আমাদের যে প্রথম অধ্যায় ক্লাস আমরা শুরু করেছিলাম প্যাটার্ন, তার হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা কি দেখবো একটু দেখে নিই। আজকের ক্লাসে আমরা দেখব ধারার যোগফল, অর্থাৎ আমাদের পূর্বের ক্লাসের ধারাবাহিকতা আমরা একটু দেখব। এবং আজকে আমরা শুরু করব ম্যাজিক বর্গ। তো ওকে, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তা আমরা গত ক্লাসে কি শিখেছিলাম একটু দেখে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। আমরা শিখেছিলাম প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস ওয়ান। nটা হচ্ছে কিন্তু এখানে পদ সংখ্যা, nটা জাস্ট পদ সংখ্যা। আমাদের শুধু বলে দেবে যে কয়টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, আমাদের শুধু বলে দেবে কয়টি জোড় সংখ্যার সমষ্টি, এই যে n ইন্টু n প্লাস ওয়ান। আবার প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি আমরা দেখেছিলাম n স্কোয়ার। এই যে প্রত্যেকটি আমরা সূত্রগুলো কিন্তু বের করেছিলাম কিভাবে, একটু মনে আছে নিশ্চয়ই তোমাদের। আমরা জাস্ট যাকে যোগ করতে বলা হয়েছে আমরা প্রথমবার লেখার পর দ্বিতীয়বার ঠিক উল্টো করে লিখে যোগ করেছিলাম। এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা একটা মূল সূত্র পেয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। মূল সূত্রটা কি ছিল আমাদের? মূল সূত্রটা ছিল প্রথম পদ যোগ শেষ পদ। আমরা কিন্তু প্রথম ক্লাসে বিষয়টা দেখেছিলাম যে যোগফল নির্ণয়ের মূল সূত্রটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণিত পদ সংখ্যা বাই দুই। অর্থাৎ আমি যদি স্বাভাবিক সংখ্যার যোগফল বের করি, এই সূত্র দিয়েই এসছে এটা। আবার যখন n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি বের করেছি, এই সূত্র দিয়েই এসছে। আবার n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি বের করেছি, এই সূত্র দিয়েই কিন্তু এটা এসছে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমাদের মূল সূত্রটা কি, যে সমষ্টি হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণিত পদ সংখ্যা বাই দুই। আমরা ছোট্ট একটা উদাহরণ দেবো এখানে। ওকে, আমরা প্রথম ক্লাসে এগুলো দেখে এসেছি। আমি ছোট্ট একটা উদাহরণ দিব। আমরা প্রথম ক্লাসে একটি অঙ্কও করিয়েছিলাম। আমি একেবারে বেসিক ভাবে এটা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা উল্টো করে লিখে কিভাবে আমরা যোগফলটা বের করতে পারি। ওকে, আমরা ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা লিখলাম 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11। জাস্ট এই যে আমরা 1 2 3 4 5 6 ছয়টি বিজোড় সংখ্যার সমষ্টি, প্রথম ছয়টি বিজোড় সংখ্যার সমষ্টি। তাহলে n ইকুয়াল টু কত এখানে? 6। ওকে, তাহলে 1 2 3 4 5 6। তাহলে প্রথম ছয়টি বিজোড় সংখ্যার সমষ্টি বের করতে বলেছি, সংখ্যাটা হচ্ছে 6। তাহলে আমরা সমষ্টি বের করতে পারি n স্কোয়ার, 6 স্কোয়ার মানে কত? 36। এখন এই সূত্র দিয়ে আমরা দেখব যে এই 36 আসে কিনা। আমরা তো বললাম যে মূল সূত্র এইটাই, এখন দেখি এটা দিয়ে আসে কিনা। তাহলে প্রথম পদ আমরা যদি এখানে যোগফলটা বের করি, যে যোগফল ইকুয়াল টু, তাহলে প্রথম পদ কত? 1 যোগ শেষ পদ কত? 11। ওকে, যে প্রথম পদ যোগ শেষ পদ, তার সাথে গুণ হবে কে? গুণ হবে হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা কতটি? 6টি। 1 2 3 4 5 6। তাহলে গুণিত 6 বাই কত? এই যে 2। এখন দেখি রেজাল্ট কত আসে। এখানে 11 এর 1 12 গুণিত 6 ডিভাইড বাই 2। তাহলে 6 দুগুণে 12, 6 6 36। এই যে দেখো এখানে সেম রেজাল্ট কিন্তু দিচ্ছে। অর্থাৎ আমরা স্বাভাবিক জোড় সংখ্যা বলি, স্বাভাবিক বিজোড় সংখ্যা বলি, বা স্বাভাবিক সংখ্যার যোগফল বের করি না কেন, আমরা সূত্র দিয়ে তো বের করতে পারবোই। আমরা মূল সূত্রটাতে যদি প্রয়োগ করি তারপরও কিন্তু বের করতে পারবো। ওকে, এখন আমি তোমাদের গত ক্লাসে যে প্রবলেমটি করিয়েছিলাম, এইরকম একটি প্রবলেম যদি এখানে দেই। আমি লিখলাম প্রথমে 1 যোগ সাপোজ, তারপর লিখলাম 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ 16। ভালো করে খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটি পদ কত করে বেড়েছে? এখানে 3 বেড়েছে। 1 আর 3 4, 4 আর 3 7, 7 আর 3 10, 10 আর 3 13, 13 আর 3 16। আমি যদি এই যে ধারাটা, এই ধারাটার সমষ্টি বের করতে চাই, আমরা কি বলছি খেয়াল করো? ধারা বলছি। অর্থাৎ যখন এরকম কয়েকটি সংখ্যাকে আমরা যোগ করে করে লিখছি, এটাকে আমরা বলছি কি? ধারা। তোমরা যখন ক্লাস 9-এ উঠবে, ধারা নিয়ে তোমরা একটা চ্যাপ্টার পাবে। তো যাই হোক, আমরা জাস্ট ধারা কি সেই দিকে যাচ্ছি না, আমরা বলছি যে এই যে আমরা যখন কয়েকটি সংখ্যাকে এরকম যোগফল আকারে লিখছি, এটাকে আমরা বলছি কি? ধারা। ওকে, এখন কথা হলো এই যে এই ধারার সমষ্টিগুলো আমরা কিন্তু প্রত্যেকটাই এই সূত্রটা প্রয়োগ করে বের করতে পারবো। অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ গুণিত পদ সংখ্যা ডিভাইড বাই 2। ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবে এই সূত্রটা প্রয়োগ করার আগে যে এই যে প্রত্যেকটি পদ সমান পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিনা। অর্থাৎ এখানে 3 বেড়েছে, এখানেও 3 3। অর্থাৎ প্রত্যেক পদে যদি সমান পরিমাণ করে এটা বৃদ্ধি পাই, তবেই কেবলমাত্র আমরা এই সূত্রটাকে প্রয়োগ করব। তাহলে এখন যদি আমরা তাহলে এখানে যোগফলটা সরাসরি বের করতে চাই, যে যোগফল ইকুয়াল টু, তাহলে প্রথম পদ কত? 1 যোগ শেষ পদ কত? এই যে 16।
ইন্টু পদ সংখ্যা 1 2 3 4 5 6, এই 6 দিয়ে গুণ করলাম ডিভাইড বাই 2। তাহলে কত হলো? 16 একে 17 গুণিত 6 ডিভাইড বাই 2, তাহলে 3 দুগুণে 6, 3 17 হচ্ছে 51। এই যে আমরা রেজাল্টটা পেয়ে গেছি। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলি, জোড় সংখ্যার সমষ্টি বলি, বিজোড় সংখ্যার সমষ্টি বলি, বা এরকম সমান সমান হয়ে বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটি পদ, এই ধারাগুলোকে সমান্তর ধারা বলা হয়, তোমরা বড় হয়ে জানবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা প্রত্যেক ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারি, যে প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদের সংখ্যা ডিভাইড বাই 2। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এবং আমরা প্রত্যেকে যে আলাদা আলাদা সূত্রগুলো রয়েছে সেগুলো তো আমরা শর্টকাটের জন্য ব্যবহার করবই। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনা, ম্যাজিক বর্গ। ওকে, আমরা ম্যাজিক বর্গ আলোচনার পূর্বে আমরা এই বিষয়টা সম্পর্কে একটু জেনে নিই, ম্যাজিক বর্গ কি। হ্যাঁ, তো আমরা প্রথমেই জেনে নেব যে ম্যাজিক বর্গ কি। ম্যাজিক বর্গটা হচ্ছে, আমি একটু যদি বলি যে সাপোজ আমি এই জায়গাতে, ভালো করে খেয়াল করবে, আমি এই জায়গাতে আমি 9টি বর্গ ধরলাম আর কি। দেখো এই যে 9টি বর্গ এঁকেছি, 1টি বর্গ, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। ভালো করে খেয়াল করে দেখো, এই দিকে বর্গ রয়েছে 3টি, আবার এই দিকেও বর্গ রয়েছে 3টি। ঠিক আছে, তো এটাকে বলা হয়, এই যে এইদিকে 3টি এইদিকে 3টি, এটাকে বলা হয় 3 গুণিত 3 ক্রমের ম্যাজিক বর্গ। ক্রমের ম্যাজিক বর্গ। ওকে, তাহলে আমরা এই যে ক্রমটা আগে জানলাম, যে ম্যাজিক বর্গ যে করব, তো ম্যাজিক বর্গের ক্রমটা কিভাবে হবে, অর্থাৎ আমার এই যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল, অর্থাৎ উলম্বভাবে এবং হচ্ছে আনুভূমিক ভাবে কতটি করে বর্গ রয়েছে, এখানে বর্গ রয়েছে 3টি, একটি এখানে রয়েছে 3টি, তাহলে 3/3 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে একইভাবে আমি যদি এদিকে 4টি নেই, এদিকে 4টি নেই, তাহলে কত হবে? 4/4 ক্রমের। আমি যদি এদিকে 5টি নেই, এদিকে 5টি নেই, তাহলে 5/5, এদিকে 6, এদিকে 6, তাহলে আমরা কি বলবো? 6/6। তাহলে আমি যদি বলি 3/3 ক্রমের যদি ম্যাজিক বর্গ নেই, তাহলে বর্গমোট কতটি? তাহলে 3 3-কে 9টি। যদি 4/4 নিই, তাহলে 4/4 16টি। যদি 5/5 নিই, তাহলে 5-5 25টি। তো ঠিক আছে, এটা তো বুঝলাম যে ম্যাজিক বর্গের ক্রমটা কি, কত ক্রমের ম্যাজিক বর্গ আমরা বুঝবো। তাহলে আমি তোমাকে বলতে পারি 3 ক্রমের ম্যাজিক বর্গ, তখন তুমি বুঝে নিবে 3/3। যখন 4 ক্রমের বলবো তখন 4/4। ঠিক আছে, তাহলে আশা করি যে এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন কথা হলো এটা কাজ কি, কি করবো এখানে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমি যদি প্রত্যেকটি এই যে ঘরে, প্রত্যেকটি ঘরে একটি করে সংখ্যা বসাই এবং 1 থেকে যদি শুরু করি আমরা, তাহলে 9টি ঘরে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আমার বসবে। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। একইভাবে আমি যদি 4 ক্রমের ম্যাজিক বর্গ নেই, তাহলে 4 আর এদিকে 4, তাহলে 4/4 16টা ঘরে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা বসবে। আমি যদি 5 ক্রমের ম্যাজিক বর্গ নেই, তাহলে এদিকে 5টি, এদিকে 5টি, 5-5 25, তাহলে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা বসবে। ঠিক আছে, এটাও বুঝলাম যে হ্যাঁ, এখানে 1 থেকে 9 পর্যন্ত বসবে, 4 ক্রমের 1 থেকে 16 পর্যন্ত বসবে, 5 ক্রমের 1 থেকে 25 পর্যন্ত বসবে, সবই তো বুঝলাম। কিন্তু ম্যাজিক বর্গ কেন হলো নামটা? কি ম্যাজিক এখানে রয়েছে সেটাই তো দেখার বিষয়। তাহলে ম্যাজিকটা দেখি, কি ম্যাজিক এখানে আমরা দেখবো। ওকে, এখন আমরা আসল ম্যাজিকটাই হচ্ছে এখানে দেখবো। ওকে, তাহলে দেখি ম্যাজিকটা কি এখানে। ওকে, ম্যাজিকটা হচ্ছে, খেয়াল রাখবে, ম্যাজিকটা হচ্ছে n ইন্টু এন স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে আমরা কি বলছি ম্যাজিকটা দেখো, ম্যাজিকটা হচ্ছে n ইন্টু এন স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2। ওকে, ম্যাজিক আবার কি, n কি এখানে, আগে n তো জানতে হবে। n হচ্ছে ক্রম সংখ্যা, n হচ্ছে ক্রম সংখ্যা। ওকে, যে ক্রমটা কত। আচ্ছা, এবার তাহলে বলো তো, যে 3 ক্রমের যদি আমরা একটা ম্যাজিক বর্গ নেই, তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 3। তাহলে n এর মান যদি আমরা 3 বসাই, তাহলে কি হচ্ছে দেখো তো, n ইকুয়াল টু আমরা কত বসলাম? 3। তাহলে তারপরে কি, n স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে কত হলো এখানে? 3 ইন্টু 3 স্কোয়ার মানে কত? 9 প্লাস 1 10 ডিভাইড বাই 2। তাহলে 5 দুগুণে 10, 3 5 15। এই 15 সংখ্যাটিকেই বলা হয় ম্যাজিক সংখ্যা। কেমন করে ম্যাজিক সংখ্যা আমরা দেখবো একটু পরেই। তাহলে আমরা কি বলছি, এই 15 হচ্ছে ম্যাজিক সংখ্যা। কার জন্য 15 ম্যাজিক সংখ্যা? 3 ক্রমের একটা ম্যাজিক বর্গের জন্য 15 হচ্ছে ম্যাজিক সংখ্যা, ম্যাজিক নাম্বার। ঠিক আছে, এখন যদি বলি যে না, আবার যদি এটা 4 ক্রমের হয়, তাহলে 4 ক্রমের হলে 4 গুণিত 4,
4 ক্রমের যদি হয় তাহলে ম্যাজিক সংখ্যাটা কত হবে? যদি ম্যাজিক সংখ্যাটা বের করতে বলি তাহলে আমাদের ম্যাজিক সংখ্যা কত? n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে 4 ক্রমের যদি হয় তাহলে n এর মান কত হবে? 4 ইন্টু 4 স্কোয়ার প্লাস 1, এই যে 4 স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে কত হলো? 4 ইন্টু 4 4 16 প্লাস 1 ডিভাইড বাই 2, 2 দুগুণে 4। তাহলে কত হলো? 2 আর এখানে 16 একে 17, 17 দুগুণে কত? 34, 34। ওকে, তাহলে 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত? 34। তাহলে এখন যদি তোমাকে 5 ক্রমের ম্যাজিক সংখ্যা বের করতে বলি, 6 ক্রমের ম্যাজিক সংখ্যা বের করতে বলি, যত ক্রমেরই তোমাকে ম্যাজিক সংখ্যা বের করতে বলি না কেন তুমি বের করতে পারবে। যাই হোক, তাহলে আমরা ম্যাজিক বর্গের ক্রম কি জানলাম, ম্যাজিক সংখ্যাটা জানলাম, এখন ম্যাজিকটা কোথায় সেটাই তো জানা হলো না, তাই না? তাহলে আমরা এখন দেখবো যে ম্যাজিকটা আসলে কোথায়, ম্যাজিকটা কি এখানে। ওকে, আমরা তাহলে ম্যাজিকটা এখন খুঁজে বের করি। ওকে, আমরা তাহলে এখানে 3/3 একটি আমরা ম্যাজিক বর্গ এঁকেছি। আমরা একটু আগে দেখলাম যে 3/3 ক্রমে অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক বর্গ যদি নেই আমরা, তাহলে n এর মান হচ্ছে আমাদের 3 এবং n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2 এর মান পেয়েছি আমরা 15। ওকে, তাহলে আমরা দেখেছি ম্যাজিক সংখ্যাটা এখানে হচ্ছে 15। এখন ম্যাজিকটা কি সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। ম্যাজিকটা হলো আমি এই ঘরগুলোতে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো বসাবো। কি বললাম? 1 থেকে 9। আমি সাপোজ এই লিখলাম 1 2 3 4 5 6 7 8 9। আমি কিন্তু এখন এমনি লিখেছি, ঠিক আছে? এখন কিন্তু ম্যাজিক তৈরি হয়নি। বলা হচ্ছে যে এই সংখ্যাগুলো বসানোর পর আমি যদি প্রত্যেক সারিগুলো যোগ করি, প্রত্যেক কলামগুলো যোগ করি, অথবা এই যে কর্ণ বরাবর যোগ করি, কি বললাম? তাহলে হচ্ছে সারি বরাবর রো, কলাম এই যে কলাম বরাবর, অথবা কর্ণ বরাবর ডায়াগোনাল, তাহলে বলা হচ্ছে কত হবে? যোগফল 15। অর্থাৎ এইটা এইটা এবং এইটা যোগ করলে 15 হবে, এইটা এইটা এটা যোগ করলে 15 হবে, এইটা এটা এটা যোগ করলে 15 হবে, একইভাবে এই দিকে যোগ করলে 15 হবে, আবার কোনাকুনি যোগ করলেও 15 হবে। তা আমরা সংখ্যাগুলো যেভাবে বসাইছি এভাবে তো যোগফল এই যে 1 আর 2 3 আর 3 6 15 তো হচ্ছে না। এখানেই হচ্ছে ম্যাজিক, সংখ্যাগুলোকে আমরা এমন ভাবে বসাবো যেন আমরা যেই দিকেই যোগ করি না কেন যোগফলটা কত হবে? 15 হবে। ওকে, তাহলে আমরা দেখি যোগফল 15 হচ্ছে কিনা। ওকে, তাহলে আমরা বসাবো কিভাবে সেটাই হচ্ছে ম্যাজিক। ওকে, তাহলে আমরা এখানে আবার 3/3 ক্রমের আমরা একটা ম্যাজিক বর্গ এই যে এঁকে নিলাম। ওকে, এখন আমরা এমন ভাবে এর ভিতরে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা বসাবো যেন ম্যাজিক সংখ্যা আমরা কত পাই? যোগফলটা 15 পাই। সিস্টেমটা কি ভালো করে খেয়াল করবে। ম্যাজিক বর্গের টেকনিক হলো মোট 3টি। কয়টি বললাম? ম্যাজিক বর্গের টেকনিক হলো মোট 3টি, 1টি 2টি 3টি। তাহলে কি কি 3টি আমরা সেটা আগে একটু দেখে নেই। ওকে, আমরা বিজোড় সংখ্যার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করব। ক্রম যদি বিজোড় হয় অর্থাৎ 3/3 5/5 3/3 5/5 7/7 অর্থাৎ এইরকম 9/9 অর্থাৎ ক্রম যদি বিজোড় হয়, কি বললাম? ক্রম যদি বিজোড় হয় অর্থাৎ 3 5 7 অর্থাৎ এদিকে 3টি 3টি 5টি 5টি 7টি 7টি এইভাবে যদি বর্গ সংখ্যা হয় অর্থাৎ ক্রম যদি বিজোড় হয় তাহলে একটি টেকনিক আমরা অ্যাপ্লাই করব। দ্বিতীয় হচ্ছে যদি জোড় হয় কিন্তু 4 এর গুণিতক, কত এর গুণিতক? 4 এর গুণিতক। জোড় কিন্তু 4 এর গুণিতক অর্থাৎ 4/4 8/8 তারপরে হচ্ছে 12/12 16/16 অর্থাৎ জোড় সংখ্যা কিন্তু 4 এর গুণিতক, 4 4 করে বাড়ছে, 4 8 12 অর্থাৎ 4 বাই এদিকে 4টি এদিকে 4টি, আবার এদিকে হচ্ছে 8টি এদিকে 8টি, এদিকে 12টি 12টি 16টি 16টি। তার জন্য আমরা আরেকটা টেকনিক অ্যাপ্লাই করব। এরপর পড়ে থাকলো কি? জোড় সংখ্যা কিন্তু 4 এর গুণিতক নয়, জোড় সংখ্যা কিন্তু 4 এর গুণিতক নয়, 4 এর গুণিতক নয়। তাহলে জোড় সংখ্যা কিন্তু 4 এর গুণিতক নয়, 4 এর গুণিতক নয়, এইরকম এই জোড় সংখ্যা কিন্তু 4 এর গুণিতক নয়। তাহলে কারা তারা? তারা হচ্ছে 6, তারপরে হচ্ছে কত হচ্ছে 6 এর পরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 10 এর পরে হচ্ছে 14, অর্থাৎ 4 এর গুণিতকগুলো বাদ দিয়ে বাকি যে জোড় সংখ্যাগুলো রয়েছে তার জন্য অর্থাৎ 6/6 এদিকে 6টি বর্গ এদিকে 6টি বর্গ, এদিকে 10টি বর্গ এদিকে 10টি বর্গ, এই ধরনের ক্ষেত্রে আমরা আরেকটা টেকনিক অ্যাপ্লাই করব। তাহলে আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র
বিজোড় সংখ্যার জন্য কিভাবে আমরা ম্যাজিক বর্গটা পূর্ণ করতে পারি আমরা সেটাই কিন্তু দেখবো, এবং বাকিগুলো আমরা আর একটি ভিডিওতে দেখবো। ওকে, তাহলে শুরু করছি আমাদের আজকে যে বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যার যে ক্রম, এই ক্রমগুলো আমরা কিভাবে ম্যাজিক বর্গগুলো পূরণ করতে পারি। ওকে, আমরা এট ফার্স্ট যে কাজটা করব, তাহলে আমরা এখানে সংখ্যা বসাবো কত, 1 থেকে 9, এবং যোগফলটা কত হতে হবে, 15। ম্যাজিক সংখ্যাটা এখানে 15। ওকে, আমরা খেয়াল করব এই উপরের যে ঘরগুলো রয়েছে, এই উপরের ঘরের মিডিল কোনটা। তাহলে উপরের ঘরের মিডিল এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা মিডিল। ওকে, তাহলে এই মিডিল ঘরটাতে আমরা শুরু করব 1 বসায়। ওকে, আশা করা যায় আমি সেটা বুঝতে পেরেছি, এটা একদম সহজ। তাহলে আমরা মিডিল ঘরটাতে বসাবো হচ্ছে প্রথমে 1। ওকে, ক্লিয়ার। এরপরে ঠিক কোনাকুনি, এই যে এখান দিয়ে কোনাকুনি আমরা একটা তীর চিহ্ন দিব, মনে মনে এই যে একটা তীর চিহ্ন দিলাম। তাহলে আমরা প্রথমে মিডিল ঘরটাতে 1 বসাবো, তারপরে ঠিক কোনাকুনি আমরা একটা তীর চিহ্ন দিব। ওকে, তীর চিহ্নটা দেওয়ার পর এখান থেকে আমরা বাম দিকে তাকাবো, আবার নিচের দিকে তাকাবো। আমরা কি বললাম, দুটো দিকে তাকাবো। কি কি বললাম, আমরা কোনাকুনিতে একটা তীর চিহ্ন দেওয়ার পরে, ঠিক কোনাকুনিতে তীর চিহ্নটা দেওয়ার পরে আমরা বাম দিকে দেখবো, এবার নিচের দিকে। খেয়াল রাখতে হবে কোন দিকে কোন দিকে বললাম, একবার হচ্ছে বাম দিকে আর একটা হচ্ছে নিচের দিকে। আমরা বাম দিকে তাকিয়ে আমরা কোনো ঘর দেখতে পাচ্ছি না, কিন্তু নিচের দিকে তাকালে আমরা ঘর দেখতে পাচ্ছি। নিচের দিকে দৃষ্টি যত দূর যাবে, কি বললাম, নিচের দিকে দৃষ্টি যত দূর যাবে শেষ ঘরে আমরা যে থামবো। তাহলে এখান দিয়ে আস্তে আস্তে আমাদের দৃষ্টি আসছে শেষ ঘর কোথায়, এখানে। ঠিক শেষ ঘরটাতে আমরা বসাবো 2। আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা প্রথমে মিডিলের ঘরটাতে 1 বসাবো, তীর চিহ্ন দিব, বাম দিকে তাকাবো, নিচের দিকে তাকাবো, বাম দিকে কোনো ঘর নেই, যেদিকে ঘর আছে ঠিক লাস্টের ঘরে যে আমরা এর পরের সংখ্যাটি বসাবো 2। ঠিক একইভাবে এই জায়গাতে আমরা আবার তীর চিহ্ন দিব, মনে মনে তীর চিহ্নটা দিব। তীর চিহ্ন দেওয়ার পর আবার একইভাবে বাম দিকে তাকাবো, আবার নিচের দিকে তাকাবো, নিচের দিকে কোনো ঘর নেই, তাহলে বাম দিকে যাব, কত দূর যাব, শেষ পর্যন্ত। তাহলে একেবারে শেষ পর্যন্ত কোথায়, এখানে। এখানে কত পড়লো, 3। ওকে, আমরা আশা করি যাই বুঝতে পেরেছি। এইবার এখান থেকে তীর চিহ্ন দিতে গিয়ে আমি দেখছি এখানে একটি সংখ্যা আছে। যদি তীর চিহ্ন দিতে যে দেখা যায় যে সেখানেই একটি সংখ্যা রয়েছে, আবার বলছি, যদি তীর চিহ্ন দিতে দিয়ে দেখা যায় ওখানে একটি সংখ্যা রয়েছে, তাহলে পরবর্তী সংখ্যাটা পড়বে তার ঠিক নিচের ঘরে, তার ঠিক নিচের ঘরে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে যদি তীর চিহ্ন দিতে যে দেখা যায় সেখানে একটি সংখ্যা রয়েছে, তাহলে তার পরের সংখ্যাটি বসবে তার যে সংখ্যা আমরা লিখেছি তার ঠিক নিচের ঘরে। তাহলে এখানে কত পড়ে গেল, 4। এরপরে আমরা কর্নারে যাচ্ছি, এই যে আমরা কর্নারে এখানে ঘর ফাঁকা, তাহলে যদি ঘর ফাঁকা পাই সেখানেই সংখ্যা বসে যাবে 5। তারপরে আবার আমরা তীর চিহ্ন দিচ্ছি, এখানে ঘর ফাঁকা, সংখ্যা বসে যাবে 6। তাহলে আমরা কি বললাম, যদি ফাঁকা পেয়ে যাই তীর চিহ্ন দেওয়ার পর সেখানে আমরা কি করব, সংখ্যা বসিয়ে দিব। যদি কোনো সংখ্যা না পাই, দুই দিকে আমরা বামে এবং নিচের দিকে তাকাবো, যেই দিকে পাবো সেই দিকে লাস্টের ঘরে যে সংখ্যা বসে যাবে। ওকে, এরপরে এখানে তীর চিহ্ন দিতে যে দেখছি, খেয়াল করে দেখো, এই দিকে তাকাচ্ছি, বাম দিকে নিচের দিকে, দুই দিকেই অন্ধকার, অর্থাৎ কোনো দিকেই কোনো ঘর নেই। এইরকম ঘটনার যদি সম্মুখীন হই, অর্থাৎ কোনো দিকেই কোনো রাস্তা পাচ্ছি না, কোনো দিকেই ঘর পাচ্ছি না, তাহলে যেই সংখ্যা থেকে তীর চিহ্ন আঁকছিলাম ঠিক তার নিচের ঘরে সংখ্যা বসবে। তাহলে 6-এর নিচে কত বসবে, এখানে 6-এর নিচে হচ্ছে 7। ওকে, তাহলে পেয়ে গেছি আমরা। তাহলে ঠিক নিচের ঘরে সংখ্যাটা, যখন আমরা কোনো দিকে রাস্তা পাবো না, তাহলে ঠিক নিচের ঘরে সংখ্যাটা বসে যাবে। আবার একইভাবে আমরা এখানে তীর চিহ্ন দিলাম, নিচের দিকে তাকাচ্ছি, কোনো রাস্তা নেই, কিন্তু বাম দিকে তাকাচ্ছি, ঘর আছে। আমরা কি বলেছিলাম, একেবারে শেষের ঘরে যাবো, এই যে এখান থেকে বাম দিকে শেষের ঘর, তাহলে এখানে কত বসলো, 8। ওকে, এরপরে এখান থেকে আমরা তীর চিহ্ন দিব, এই যে তীর চিহ্ন দিলাম, বাম দিকে তাকাবো, কোনো সংখ্যা নেই, কোনো ঘর নেই, নিচের দিকে তাকিয়ে দেখছি এই যে এখানে একটি ঘর রয়েছে, 9। এই দেখো আমাদের পূরণ করা শেষ। এখন আমরা চেক করে দেখি ম্যাজিক সংখ্যা আমাদের মিলতেছে কিনা। এই দেখো, 8 আর 1 9 আর 6 কত, 15, যোগফল 15 হয়েছে। 3 আর 5 8 আর 7 15, যোগফল 15 হয়েছে। 4 আর 9 11, সরি 4 আর 9 13 আর 2 হচ্ছে 15, মিলে গেছে। আর এদিক যোগ করি, 8 আর 3 11 আর 4 15, মিলে গেছে। 1 আর 5 6 আর 9 15, মিলে গেছে। 6 আর 7 13 আর 2 15, মিলে গেছে। আবার যদি আমরা কোনাকুনি যোগ করি, 4 আর 5 9 আর 6 15, 8 5 13 আর 2 15, তাহলে আমরা যে ম্যাজিকটা দেখতে চেয়েছিলাম, আশা করা যায় আমরা ম্যাজিকটা
বুঝতে পেরেছি। তাহলে আমরা 3 ক্রমের ম্যাজিক সংখ্যা পেয়েছি 15, অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা যোগ করব যোগফলটা হবে 15। এখন এখানে ম্যাজিকটা কি, এই বসানোটাই হলো ম্যাজিক, কি করে বসালে যোগফলটা 15 হবে। ওকে, আমরা যেহেতু বলেছি আজকে শুধু আমরা বিজোড় ক্রমের গুলা দেখবো, তাহলে আমরা 3 ক্রমের দেখলাম, তাহলে বিজোড় চলে যাচ্ছে এবার কয় ক্রমে, 5 ক্রমে। তাহলে এবার আমরা 5 ক্রমের জন্য ম্যাজিক বর্গটা পূরণ করে দেখবো। আশা করা যায় 5 ক্রমের পারলে তোমরা 7, 9, 11, 13 সবগুলো তোমরা পারবে। ওকে, তাহলে 5/5 ক্রম যদি আমি নেই, তাহলে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 5। তাহলে ম্যাজিক সংখ্যাটা আমরা বের করি আগে। ম্যাজিক সংখ্যা হচ্ছে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে কত হচ্ছে 5 ইন্টু 5 স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে 5 ইন্টু 5 5 25 প্লাস 1 26 ডিভাইড বাই 2। তাহলে 13 দুগুণে 26, 5 13 হচ্ছে 65। ওকে, তার মানে আমরা কি বুঝলাম, আমরা রো গুলো যোগ করলে 65 হবে, কলাম যোগ করলে 65 হবে, ডায়াগোনাল অর্থাৎ কর্ণ বরাবর যোগ করলেও 65 হবে। তাহলে 5/5 ক্রমের এখন একটা ম্যাজিক বর্গ আমরা এঁকে নেই। ওকে, তাহলে 5/5 যেহেতু আমরা আঁকবো, এই দেখো, তাহলে 2 3 4 5, এখানে ঘর কয়টি হয়েছে, 1 2 3 4 5টি, তাহলে এদিকেও 5টি নিতে হবে, 2 3 4, এই যে 5। তাহলে 5/5 ক্রমের আমরা ম্যাজিক বর্গ এঁকে ফেলেছি। তাহলে সংখ্যা বসবে কত, 1 থেকে 25, 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা আমাদের বসাতে হবে, এবং সংখ্যাগুলো যোগ করলে যোগফল হবে কত, 65 বা 65। এখন আমরা দেখি চেক করে যে আসলে তা হয় কিনা। বসানোর নিয়ম কি বলেছি, আমরা প্রথমে এই ঘরগুলোর মধ্যে মিডিল যাব। তাহলে মিডিল কত, এই যে এখানে 1 বসিয়ে দিলাম, একদম ইজি। তারপরে আমরা এই যে কোনাকুনি আমরা তীর চিহ্ন দিব, তীর চিহ্ন দিলে বাম দিকে কোনো ঘর নেই, নিচের দিকে আমরা ঘর পাচ্ছি, একেবারে চলে যাবো শেষ ঘরে। তাহলে কত বসলো এখানে, 2। আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছি। এরপরে আবার আমরা তীর চিহ্ন দিব, এখানে ঘর ফাঁকা পেয়েছি, ফাঁকা পেলে সংখ্যা বসে যাবে 3। ওকে, তারপরে আবার তীর চিহ্ন দিব, তীর চিহ্ন দিলে আমরা নিচের দিকে কিছুই পাচ্ছি না, চলে যাব কোথায়, বাম দিকে। আমরা বলেছি নিচে এবং বামে যেদিকে পাবো সেদিকে চলে যাব, তাহলে বাম দিকে চলে যাচ্ছে এই যে লাস্টের ঘরে 4। ঠিক আছে, তারপরে আবার কোনাকুনি এই যে 5। তারপরে কোনাকুনি যেতে যে আমরা সংখ্যা পেয়েছি, কি বলেছিলাম, কোনাকুনি যেতে যদি সংখ্যা পাই তাহলে যেই সংখ্যা আমরা লিখেছি তার ঠিক নিচে বসে যাবে। তাহলে এখানে কত বসলো, 6। ওকে, আশা করি বুঝতে পারছি। তারপরে কোনাকুনি যাব 7, তারপরে কোনাকুনি 8। তারপরে আবার আমরা এই যে এখানে তীর চিহ্ন দিব, বাম দিকে কোনো ঘর নেই, চলে যাব কোথায়, নিচের দিকে। তাহলে এখানে কত বসে গেল, 9। ওকে, ক্লিয়ার, একদম সহজ। তারপরে আমরা আবার কোনাকুনি যাব, নিচের দিকে কিছু নেই, বাম দিকে যাব, তাহলে এখানে কত বসলো, যে 10। তারপরে আমরা এই যে এখানে কোনাকুনি গেলে 6 সংখ্যা পাচ্ছি, সংখ্যা পেলে কি হবে, যেতে পারবো না, ঠিক নিচে বসে যাবে, তাহলে 11। তারপরে এই যে কোনাকুনি 12, তারপরে এই যে 13, তারপরে এই যে 14, তারপরে এই যে 15। এবার আবার কোনাকুনি গেলে কি হচ্ছে, কোনাকুনি গেলে এদিকেও অন্ধকার এদিকেও অন্ধকার, কোনো দিকে রাস্তা নাই। যদি এরকম ঘটনা ঘটে কি হবে, যখন কোনো দিকে রাস্তা পাবো না তখন ঠিক ওই সংখ্যার নিচে বসে যাবে, তাহলে কত হলো, 16। তারপরে আমরা এই কোনাকুনি গেলে নিচের দিকে নেই, বাম দিকে ঘর ফাঁকা, তাহলে এটা কত, 17। তারপরে কোনাকুনি গেলে বাম দিকে নেই, নিচের দিকে 18, তারপরে 19, এই যে 20। এখানে যেতে গেলে সংখ্যা পাচ্ছি, তাহলে সংখ্যা যদি পাই ঠিক এর নিচে বসবে 21। এখানে কত বসলো, 22। তারপরে আবার কোনাকুনি গেলে নিচের দিকে নেই, বাম দিকে, এই যে 23, তারপরে 24। এখানে আবার কোনাকুনি গেলাম, বাম দিকে কিছু নেই, নিচের দিকে এই যে 25। এই যে দেখো বসানো শেষ। এখন আমরা দেখব যে যোগ করে 65 হচ্ছে কিনা, দেখি তো যোগ করে 65 হচ্ছে কিনা। এই দেখো, 5 আর 8 13, 13 আর 1 14, 14 আর 4 18, 18 আর 7 25, 25 এর বসলো কত, 25 এর 5। ওকে, এরপর হাতে থাকলো 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 1 6। এই দেখো 65, এটি যোগফল কত পেয়েছি, 65। এটিকে আমরা যোগ করে দেখি, এই দেখো 6 আর 4 10, 10 আর 7 17, 17 আর 5 22, আর 3 25 এর 5, হাতে থাকে 2, 2 আর 1 3, আর 1 4, আর 2 হচ্ছে 6, 65। তাহলে তুমি যদি প্রত্যেকটা এভাবে চেক করে দেখো, এভাবে এদিকে যোগ করলে কত, 65। এখন এদিকে একটা যোগ করে দেখি, এই দেখো 7 আর 3 10, আর 4 14, আর 1 15 5, হাতে থাকে কত, 1, 1 আর 1 2, আর 2 4, আর 1 5, আর 1 6, এই যে 65। তাহলে এইদিকে যোগ করেও 65 হলো। এখন কোনাকুনি যোগ করে দেখি, এই যে কোনাকুনি আমরা এই সংখ্যাগুলো যোগ করব। তাহলে এখানে যোগ করে দেখি, 5 আর 4 9, আর 3 12, আর 2 14, আর 1 15 5, হাতে থাকে 1, 1 আর 1 2, আর 1 3, আর 1 4, আর 1 5, আর 1 6, এই যে 65।
তাহলে ম্যাজিকটা কি এবার তোমরা বুঝতে পেরেছো? তাহলে আশা করি যদি আমি এখন 7 ক্রমের ম্যাজিক বর্গ যদি তোমাকে দেই তুমি লিখতে পারবে। তাহলে প্রথম বের করবে 7 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা কত, যোগ করলে কত হবে, তারপর 7 ক্রমের সংখ্যা বসবে 1 থেকে 49। ঠিক এইখানে যেভাবে বসালাম এইভাবে তুমি বসাতে থাকো, যে কোনো বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ তুমি চটকি দিয়েই কিন্তু করে ফেলতে পারবে। তো আজকে আর ক্লাস বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, খোদা হাফেজ।